লিওনার্দো দ্য ভিঞ্চি নোটবুকগুলো নিয়ে কি মনে হয়? এগুলো কি শুধুই একজন জিনিয়াসের ডায়েরি, নাকি এক যন্ত্রণায় ভরা মানুষের স্বীকারোক্তি? আজ আমরা তার সেই নিষিদ্ধ পাতাগুলো খুলে দেখব, চেষ্টা করব আসল সত্যিটা খুঁজে বের করার। এটাকে শুধু একটা ডায়েরি ভাবলে কিন্তু ভুল হবে। ভাবুন তো, আপনার হাতে এমন এক মনের সোর্স কোড চলে এসেছে যে মনটা আসলে ভবিষ্যতের পৃথিবীতে বসে কাজ করছিল। ভিঞ্চি নোটবুকগুলো ছিল ঠিক সেরকমই কিছু। ১৩,০০০ পৃষ্ঠা, ভাবতে পারছেন? এটা কোনো সাধারণ নোটবুক না, এটা বলতে পারেন একজনের হাতে লেখা একটা গোটা লাইব্রেরি। লিওনার্দোর কাজের পরিধিটা যে কতটা বিশাল ছিল, এটা তারই প্রমাণ। আর এই পাতাগুলোর ভেতরে যা ছিল, তা তখনকার সময়ের সব যুক্তিকে যেন ভেঙে চুরমার করে দিচ্ছিল। একদিকে উড়ন্ত যান আর অটোমেটিক অস্ত্রের নকশা, তো অন্যদিকে সৌন্দর্যের গাণিতিক রহস্য আর নিজের মৃত্যুর এক শীতল ভবিষ্যৎবাণী, সব কিছু এক জায়গায়। তাহলে প্রশ্ন হল, কিভাবে এই গোপন লেখাগুলো সবার সামনে এলো? চলুন সেই আবিষ্কারের মুহূর্তটা আর তারপর কি হলো সেই গল্পটা শোনা যাক। ভাবুন, আপনি পম্পেও লিওনি, সাল ১৫৮০। হঠাৎ কিছু পুরনো পাতা খুঁজে পেলেন আর দেখলেন প্রতিটি পাতায় যেন এক একটা ধাঁধা, আয়নার মতো উল্টো করে লেখা। তাতে এমন সব অ্যানাটমিক্যাল ড্রয়িং যা সেই যুগে আঁকাটা এক কথায় অসম্ভব। আর হ্যাঁ, কিছু পাতায় কালচে দাগ, দেখতে হুবহু শুকনো রক্তের মতো। রহস্যটা কিন্তু এখান থেকেই শুরু হয়। কিন্তু কেন এত গোপনীয়তা, কেনই লুকোচুরি? সবচেয়ে প্রচলিত যে থিওরিটা, সেটা বলে যে লিওনার্দো তার কাজকে এক অবিশ্বাস্য রকম শক্তিশালী আর বিপজ্জনক কিছুর হাত থেকে আড়াল করতে চাইছিলেন। এমন এক শক্তি যা তাকে থামিয়ে দেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারত। আর সংঘাতটা ছিল একেবারে সরাসরি। দেখুন, লিওনার্দোর জন্য জ্ঞান অর্জনের পথে মানবদেহ ব্যবচ্ছেদ করাটা জরুরি ছিল, কিন্তু চার্চের চোখে এটা ছিল মারাত্মক পাপ। তার জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণগুলো সরাসরি চার্চের সেই বিশ্বাসকে আঘাত করত, যেখানে পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্র বলে ভাবা হতো। মানে, তার প্রত্যেকটা আবিষ্কারই ছিল ক্ষমতার কেন্দ্রে এক একটা জোরদার চপেটাগা। আর এই হুমকিটা কিন্তু কোনো বানানো গল্প ছিল না, একদম সত্যি ছিল। ইতিহাসই তার সাক্ষী। জিওর্দানো ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল, গ্যালিলিওকে জেলে পড়া হয়েছিল লিওনার্দোর থেকে অনেক কম বৈপ্লবিক ধারণার জন্য। সুতরাং তার ভয়টা অযৌক্তিক ছিল না, এটা ছিল টিকে থাকার লড়াই। তাই প্রথম দেখায় এই গোপন করে তত্ত্বটি একমাত্র যুক্তিযুক্ত ব্যাখ্যা বলে মনে হয়, তাই না? কিন্তু এখানেই গল্পটা একটা মোড় নেয়। চার্চের ভয়টা নিঃসন্দেহে সত্যি ছিল, কিন্তু সেটা তার এই অদ্ভুত গোপনীয়তার পেছনের পুরো গল্পটা ব্যাখ্যা করে না। আসল কারণটা আরও অনেক বেশি ব্যক্তিগত, আরও গভীর। আর এর শেকড় ভ্যাটিকানে নয়, বরং লিওনার্দোর নিজস্ব শৈশবের মধ্যে লুকিয়েছিল। এই জিনিয়াসকে বুঝতে হলে আমাদের প্রথমে সেই শিশুটিকে বুঝতে হবে। সমাজের চোখে যে ছিল এক বহিরাগত, যার একাকিত্বই তাকে পৃথিবীকে সম্পূর্ণ নতুন চোখে দেখতে শিখিয়েছিল। তার প্রথম পরিচয় অবৈধ সন্তান। ১৪৫২ সালে এক অবিবাহিত জুটির ঘরে তার জন্ম। তখনকার রেনেসান্স সমাজে এটা ছিল একটা অমোচনীয় দাগ, যা জন্ম থেকেই তাকে সমাজ থেকে আলাদা করে দিয়েছিল। তার উপর তিনি ছিলেন বাঁহাতি। ভাবুন তো, কুসংস্কারাচ্ছন্ন একটা যুগে এটাকে শয়তানের হাত বলে মনে করা হতো। তাই অবাক হওয়ার কিছু নেই যে তিনি তার বিখ্যাত মিরর স্ক্রিপ্ট বা আয়নার মতো উল্টো লেখা তৈরি করেছিলেন, যেটা আসলে তার জন্য স্বাভাবিক ছিল, কিন্তু অন্যদের কাছে ছিল অদ্ভুত আর সন্দেহজনক। তো এই সব কিছু মিলিয়ে ফলাফলটা কি দাঁড়ালো? মারাত্মক। প্রথাগত শিক্ষা, উত্তরাধিকার বা সামাজিক মর্যাদা, কোনো কিছুরই অধিকার তার ছিল না। লিওনার্দো যেন তার নিজের সমাজেই একজন অদৃশ্য মানুষে পরিণত হয়েছিলেন, একজন সম্পূর্ণ বহিরাগত। কিন্তু জানেন, ঠিক এই বিচ্ছিন্নতার মধ্যেই লিওনার্দো তার সবচেয়ে বড় অস্ত্রটা তৈরি করে নিয়েছিলেন। যেহেতু তিনি পৃথিবীর আর ৫টা সাধারণ মানুষের মতো এর অংশ হতে পারেননি, তাই তিনি এটাকে বাইরে থেকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন, এক প্রায় অবিশ্বাস্য একাগ্রতার সাথে। আর তিনি প্রকৃতির সেই সব গোপন প্যাটার্নগুলো দেখতে শুরু করলেন যা আর কেউ দেখতে পারছিল না। যেমন ধরুন, গাছ দেখতে দেখতেই তার প্রথম বড় আবিষ্কারগুলোর একটা আসে। তিনি বুঝতে পারেন যে প্রকৃতি অবিশ্বাস্যভাবে দক্ষ। এই গাণিতিক সূত্রটা ব্যাখ্যা করে যে কিভাবে একটা সিস্টেম, সেটা গাছের শাখায় হোক বা আমাদের শরীরের ধমনী, সবচেয়ে কার্যকর উপায়ে শক্তি বা প্রবাহকে ভাগ করে দেয়। এটা ছিল যেন প্রকৃতির ব্লুপ্রিন্ট বোঝার প্রথম ধাপ। আর এখানে তার আরও একটা যুগান্তকারী পর্যবেক্ষণ, যা চিত্রকলাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তিনি লক্ষ্য করেন আমাদের চারপাশের বাতাস দূরত্বের অনুভূতিকে কিভাবে প্রভাবিত করে। দূরের জিনিস ধুন্দলা দেখায়, রঙগুলো কেমন নীলচে হয়ে যায় আর ধারের রেখাগুলো ঝাপসা হয়ে যায়।
কখনো যদি ভেবে থাকেন যে মোনালিসার ব্যাকগ্রাউন্ডটা এত জীবন্ত আর গভীর কেন, তার কারণ হল ঠিক এই কৌশলটা। লিওনার্ডো তো এমনিতেই একজন অসাধারণ পর্যবেক্ষক ছিলেন, কিন্তু একটা মর্মান্তিক ঘটনা তাকে পুরোপুরি একাকিত্বের দিকে ঠেলে দেয়, আর এই ঘটনার পরেই তার নোটবুকগুলো শুধু একটা শখ থেকে তার জীবনের একমাত্র উদ্দেশ্যে পরিণত হয়। এই একটা মাত্র অভিযোগ তার পুরো জগৎটাকেই নাড়িয়ে দিয়েছিল। যদিও এক প্রভাবশালী পরিবারের সাহায্যে তিনি সে যাত্রায় ছাড়া পেয়ে যান, কিন্তু এই প্রকাশ্য অপমানটা ছিল তার জন্য চূড়ান্ত প্রমাণ যে সমাজ তাকে কখনো আপন করে নেবে না। এই ক্ষতটা ছিল এতটাই গভীর যা আর কখনো সারেনি। এই কথাটা সেই মুহূর্তটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে। লিওনার্ডো পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে নিলেন, নিজেকে নতুন করে গড়বেন বলে। আর তার সেই পুনর্গঠনের হাতিয়ার কি ছিল? কালি আর কাগজ। তার নোটবুকগুলোই হয়ে উঠল তার একমাত্র আশ্রয়, তার একমাত্র জগৎ। আর এভাবেই লিওনার্দো তার যন্ত্রণাকে এক অদম্য জিজ্ঞাসায় বদলে দেন। মানব অস্তিত্বের মৌলিক নিয়মগুলো, শরীর থেকে আত্মা পর্যন্ত সবকিছু ডিকোড করার এক অক্লান্ত অভিযান শুরু হয় তার। তার এই অনুসন্ধানের কোনো সীমা পরিসীমা ছিল না। তিনি মস্তিষ্কের ভেতরে আত্মার ঠিকানা খুঁজতে অবৈধভাবে ৩০টিরও বেশি শবদেহ ব্যবচ্ছেদ করেছিলেন। তিনি গাণিতিক সূত্র দিয়ে সৌন্দর্যের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছিলেন, আর আলোর পদার্থবিদ্যাকে ব্যাখ্যা করে স্ফুমাতুর মতো পেইন্টিং কৌশল তৈরি করেন। মানে তিনি আসলে খোদ বাস্তবতার কোডটাকেই ডিকোড করতে চাইছিলেন। কিন্তু সৌন্দর্য আর সত্যের এই অনুসন্ধানের মধ্যেই আমরা লিওনার্দোর জীবনের সবচেয়ে বড় প্যারাডক্স বা বিরোধাভাসটার মুখোমুখি হই। ভাবুন একবার, তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি পশুদের এতটাই ভালোবাসতেন যে খাঁচায় বন্দি পাখি কিনে আনতেন শুধু তাদের মুক্ত করে দেওয়ার জন্য। অথচ এই একই মানুষ মানব ইতিহাসের কিছু ভয়ঙ্কর গণবিধ্বংসী অস্ত্রের নকশা তৈরি করেছিলেন। যা আমাদের এই পুরো রহস্যের মূল প্রশ্নটার দিকে নিয়ে যায়। যে মানুষটির কাছে মানবতাকে কয়েক শতাব্দী এগিয়ে নিয়ে যাওয়ার মতো জ্ঞান ছিল, তিনি কেন তার সবার থেকে লুকিয়ে রাখতে বেছে নিলেন? আর এখানেই আমরা চূড়ান্ত রহস্যের সামনে এসে দাঁড়াই। একজন মানুষ যিনি জীবনকে ভালোবাসতেন কিন্তু মৃত্যুর নকশা আঁকতেন। একজন জিনিয়াস যিনি ভবিষ্যৎকে আলোকিত করতে পারতেন কিন্তু বেছে নিয়েছিলেন অন্ধকার। আর এই সবকিছুই আমাদের নিয়ে যায় তার জীবনের শেষ এবং সবচেয়ে আশ্চর্যজনক স্বীকারোক্তির দিকে। কেন তার জীবনের শেষে চারদিকে এত মাস্টারপিস আর যুগান্তকারী আবিষ্কার থাকা সত্ত্বেও লিওনার্দো দা ভিঞ্চি নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে করতেন? হয়তো লিওনার্দোর আসল গোপন কোডটা তার লেখায় নয়, বরং তার নিজের জটিল আর যন্ত্রণাবিদ্ধ হৃদয়ের মধ্যেই লুকিয়েছিল।